শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে বাড়ছে মতপার্থক্য। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, এবং আমাদের সাথে অনলাইনে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি। আমাদের সাথে অনলাইনে আছেন মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ মনিরুল ইসলাম কনক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসবো। বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। আহ্বায়ক বাকের, সদস্য সচিব জাহিদ। মধুর ক্যান্টিন ঘিরে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, দুপক্ষের হাতাহাতি। বিএনপির বর্ধিত সভা কাল প্রাধান্য পাবে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা। তৃণমূল নেতাদের মতামত শুনবেন তারেক রহমান। খেলাপি ঋণের রেকর্ড প্রায় 3.5 লাখ কোটি টাকা, 3 মাসেই বেড়েছে 60,000 কোটি, জানালেন গভর্নর। অর্থনীতির কামব্যাক মিরাকল, দাবি শফিকুল আলমের। শিল্প কারখানায় গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের চক্রান্ত, অভিযোগ ব্যবসায়ীদের। এবং রোজায় নির্ধারিত মূল্যে নিত্যপণ্য নিশ্চিতে সারা দেশে চলবে মোবাইল কোর্ট, জানালেন শিল্প উপদেষ্টা। 2.5 গুণ বেশি খেজুর আমদানি, কেজিতে কমেছে 40 টাকা। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচনায় আমরা যাব। প্রথমেই শরীফুজ্জামান শরীফ, আপনাকে এই আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে বাড়ছে মতপার্থক্য। এই আলোচনার অবতারণা এই জন্য, আপনি বুঝতে পারছেন যে ফ্যাসিস্ট সরকার বলি বিগত 15 বছরের, তাকে উৎখাতের জন্য রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে যে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেছে নানা সময়ে ধাপে ধাপে সেই ঐক্য ধরে রাখা যায়নি। এবং বিশেষ করে নির্বাচন প্রসঙ্গ নিয়ে তো সেই মতবিরোধ বাড়ছেই। এরই মধ্যে নানা ঘটনা ঘটেছে। ছাত্রদের নতুন সংগঠন, রাজনৈতিক দলের প্রসঙ্গ যেমন এসেছে। আজকে আমরা যখন আলাপ করছি, নতুন ছাত্রদের একটি ছাত্র সংগঠন, তাকে ঘিরে নানা রকম বিশৃঙ্খলা হয়েছে। সেই আলাপটি দিয়েই যদি আলাপ শুরু করেন, আপনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতিও ছিলেন, ছাত্র রাজনীতির সেই বিষয়টি দিয়েই যদি আলোচনা শুরু করেন, অনেকেই বলছে কি বার্তা দিল আসলে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে অন্য যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। মধুর ক্যান্টিনে আজকে আমি ছাত্রলীগের ফিরে আসাকে দেখলাম, এবং আমি যেটা দেখলাম যে গত 6 মাস আগে যারা একটা জগদ্দল পাথর জাতির বুক থেকে নামিয়ে ফেলার জন্য নিজেদের জীবনকে তুচ্ছ করে বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন, তারা এখন ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছেন। গত 6 মাসে এই তরুণরা বাংলাদেশের রাজনীতিতে যে ইতিবাচক পরিবর্তনের যে বার্তা দেওয়ার কথা বলছেন, আজকে মধুর ক্যান্টিনে তার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র আমি দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে ভেসে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে নারীদের লাঞ্ছিত হওয়ার কথা। আজকে যেভাবে এই নারীটি হয়তো তার সহকর্মী হিসাবে গত 6 মাস আগে পুলিশের টিয়ার শেল যখন মারা হয়েছিল, তখন তার ওড়না দিয়ে এই সহকর্মীটার চোখ বেঁধে বা তাকে সহযোগিতা করতে এসেছিলেন, পানি এগিয়ে দিয়েছিলেন বা তাকে সেখান থেকে চোখ মুছে দিয়েছিলেন। সেই নারীটিকে যেভাবে লাঞ্ছিত করা হলো, যেভাবে পেটানো হলো, এর ভেতর থেকে আপনি একদিকে বলতে পারেন যে নতুন একটা ছাত্র সংগঠন যাত্রা শুরু করেছে, কিন্তু এটি হচ্ছে প্র্যাকটিস, আচরণ। আপনার আচরণের যে কোনো পরিবর্তন হয়নি, এর সাথে নতুন এবং পুরনোর কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে আপনি মনের ভিতরে কি লালন করেন তার একটা বহিঃপ্রকাশ। বৈষম্যের অভিযোগটি তারা তুলেছেন। আমি এই সরকারটা শুরুর থেকেই আমি বৈষম্যটা দেখছি, কারণ গণ অভ্যুত্থানে যে শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, আপনি যদি তার সংখ্যাটা হিসাব করে দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদের সংখ্যাটা বহু গুণে বেশি।
এবং বাংলাদেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছেন, তারা আন্দোলন করেছেন, কিন্তু কেউ শহীদ হননি। নিশ্চয়ই আমরা শহীদ হোক এটি আমরা চাইনি, কিন্তু স্যাক্রিফাইসের জায়গাটা যখন আপনি হিসাব করবেন, কিন্তু দেখা গেল ক্যাবিনেট যেটি হলো সেখানে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন নেতা তারা সেখানে তাদের জায়গাটা নিশ্চিত করলেন, অন্যদের কথা তারা ভাবলেন না অথবা অন্যদেরকে যোগ্য তারা মনে করলেন না। সুতরাং বৈষম্যর জায়গাটাই, শিক্ষার্থীরা এই জায়গাটায় কেন বেপরোয়া হয়ে উঠছে? আমাদের দেশের ছাত্র রাজনীতি, প্রচলিত অর্থে ছাত্র রাজনীতি মানে হচ্ছে আপনি যদি একটা পোস্ট পান আপনি বিপুল সম্পদের মালিক হয়ে যেতে পারেন। আপনার মনে আছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছিল। আপনার মনে আছে যে এইখানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের যে নেতারা রাতারাতি তাদের বিত্ত বৈভব, তাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যাওয়ার অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে। গত 6 মাসে এখানেও অনেক ছাত্রনেতাকে নিয়ে নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে। মিডিয়া একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আছে বলে অনেক ঘটনা সে এই সামনে আনতে পারছে না। আতঙ্কের জায়গাটা কি? আতঙ্কের জায়গাটা আপনি জানেন। একজন সাংবাদিকের সবথেকে বড় সম্পদটা হচ্ছে, সবথেকে বড় তাকে যে ফেস করতে হয় তার চাকরিটা। কতগুলো জায়গা আছে, আপনি একজন ক্যামেরা জার্নালিস্ট যিনি, তাকে চাকরিচ্যুত করলে তিনি অন্য কোথাও কাজ করার সুযোগটা পাবেন না, তার যে এক্সপেরিয়েন্স। একজন ব্যাংকারকে আপনি তার চাকরিচ্যুত করলেন, তিনি একটা এনজিওতে গিয়ে চাকরি করতে পারেন, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন, কিন্তু একজন জার্নালিস্টকে, একজন সাংবাদিককে, একজন ফটো জার্নালিস্টকে বা ক্যামেরা পার্সনকে আপনি চাকরিচ্যুত করলে তিনি তাৎক্ষণিকভাবে আর একটা জায়গায় গিয়ে কাজটি করতে পারবেন না, আর এর সঙ্গে তার পরিবার জড়িত। সুতরাং সেই জায়গাটা যখন আঘাতপ্রাপ্ত হয়, আপনি যখন গিয়ে একটা প্রতিষ্ঠানে কাগজটা ধরিয়ে দেন, এদেরকে সরিয়ে দিতে হবে। সুতরাং একটা আতঙ্ক, এই আতঙ্কটা আছে। আমি এই যে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে যে প্রত্যাশার জায়গাটা, হ্যাঁ, গতকালকে আপনি দেখেছেন যে একজন ছাত্র নেতা তিনি মন্ত্রিত্ব ছেড়ে এসেছেন। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটি খুবই স্পর্শকাতর এবং খুবই আলোচনার দীর্ঘ সময়ে এটা নিয়ে আলোচনা করা যায়। দাবি রাখে কেন? আমাদের এখানে মন্ত্রিত্ব ধরে রাখার জন্য নিজের দল ভাঙ্গার অসংখ্য ইতিহাস আছে। আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের রাজনীতিতে খুব প্রমিনেন্ট একজন ব্যক্তি, কেবলমাত্র মন্ত্রিত্ব ধরে রাখার জন্য জাতীয় পার্টিকে ভেঙে দিয়েছিলেন। মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টিকে ভেঙেছিলেন মন্ত্রিত্ব রক্ষার জন্য। 96 সালে বিএনপির 2 জন নেতা আওয়ামী লীগের ঐক্যমত্যের সরকারে যোগদান করেছিলেন। তারা দল থেকে, দীর্ঘদিনের যে দল, সেই দলের অবস্থানকে অস্বীকার করে মন্ত্রিত্ব ধরে রেখেছিলেন। গতকালকে একজন ছাত্র নেতা একটা দল গড়ে তোলার জন্য মন্ত্রিত্বকে ত্যাগ করলেন। আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি একটি উদাহরণ, প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, আমরা সেই উদাহরণটা প্রত্যেকটি জায়গায় দেখতে চাই। কিন্তু মধুর ক্যান্টিনে যেটা দেখলাম তার সাথে ওই যে নাহিদ ইসলামের এই যে স্যাক্রিফাইসটা, তার সাথে আমি মেলাতে পারি না। এই জায়গাটা কেন হলো? এই জায়গাটা হলো এই কারণে, গত পরশুদিন রাজশাহীতে 5 জন সমন্বয়ক একটা হাসপাতালে গেছে চাঁদাবাজির করার জন্য, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের নেতাদেরকে এটি দেখার দায়িত্ব তো নিশ্চয়ই তাদের না। আপনি যখন এই দায়িত্বটা পালন করবেন, এই দায়িত্বটা হাতে নেবেন, আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার পড়ার টেবিলে ফিরে যাওয়া। আমাদের সব থেকে ব্যর্থতা কি জানেন? এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা, যে শিক্ষার্থীদের রক্তের উপরে এই সরকারটি টিকে আছে, সেই শিক্ষার্থীদের কথাটা আমরা এখন পর্যন্ত ভাবছি না। শিক্ষার্থীদের হাতে বই নেই। এই ছাত্রনেতাদের মুখ থেকে আমি একটা কথাও শুনছি না, একটা কথাও এখন পর্যন্ত শুনছি না। শিক্ষার ক্ষেত্রে কি বৈষম্য? জাতীয় নেতৃত্ব আপনি দেবেন, কিন্তু আপনার অরিজিন যে জায়গাটা, যেখান থেকে আপনি শুরুটা করলেন, এই শিক্ষার্থীরা তো আপনাকে সব থেকে বেশি ফলো করে। আমার সন্তানরা এদের বক্তৃতা দেখে। আমি গত কিছুদিন ধরে তাদেরকে নিষেধ করি যে এই কথা তাদেরকে দেখতে হবে না, চোয়াল শক্ত করে আপনি কথা বলছেন। আপনার মধ্যে আমি বিনয় দেখতে চাই। কেন? আপনি এই জাতিকে, যে জগদ্দল পাথর থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন, এই জাতিকে আপনি একটা আলোর পথ দেখাবেন। কিন্তু গত 6 মাসে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যেটা ছিল, আমি বিভিন্ন সময় আপনাদের অনুষ্ঠানগুলোতে বলেছি যে আইনের শাসনের বদলে শেখ হাসিনা শাসকের আইন প্রবর্তন করেছিলেন। অসংখ্য উদাহরণ, 100টা উদাহরণ আমি দিতে পারবো। আজকে
আমি সেই ঘটনার রিপিট দেখছি। উত্তরাতে থানায় হামলা হলো, শিক্ষার্থীরা হামলা করলো, পুলিশ কর্মকর্তা বললেন এটা আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। যে পুলিশ কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার করলেন, অভিযুক্তদেরকে, তাদেরকে আপনি বদলি করে দিলেন, আর তাদের সাথে বসে হামলাকারীদেরকে বসে আপনি চা খেলেন। এর ভেতর থেকে আপনি বারবার মেসেজটা দিচ্ছেন যে তুমি আইনের ঊর্ধ্বে, তুমি যেহেতু তোমার গায়ে একটা সাইনবোর্ড আছে, তুমি এই ফ্যাসিস্টকে পরাজয় ঘটানোর জন্য তুমি সামনে এসেছিলে, তোমাকে আমি এর পুরস্কার দিচ্ছি। আমি পরিষ্কার মনে করি এই মনোবৃত্তি, এই মনোভাব আপনাকে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সুতরাং আজকের যে সংকট, এই সংকটটা আপনার নিজের তৈরি করা, এবং একজন মানুষকে আপনি বিদেশ থেকে ডেকে এনে, আমি স্বীকার করি বা না করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীব্যাপী তার যে ইমেজ, আপনি কি বিশ্বাস করেন যে যখন আমি দৌড়ে গিয়ে একটা মাজার ভাঙছি, একটা মিডিয়ার সামনে গরু জবাই করে উৎসব করছি, এই মেসেজগুলো বিদেশে যায় না, বিদেশের মানুষ দেখে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ, আমি তো মনে করি গত 6 মাসে এই সরকারকে সব থেকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এরা, এই সরকারকে সব থেকে বেশি বিপদে ফেলেছে এরা, বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এরা। অথচ 6 মাস আগে তারাই রক্ত দিল। 6 মাসের মধ্যে আমাদের এই যে পরিবর্তনটা, এটা আমরা চাইনি। আজকে যে যাত্রাটা শুরু করলো, এই যাত্রাটা এভাবে হওয়া উচিত ছিল না। কিন্তু আমি এই ছাত্রনেতাদেরকে অনুরোধ করব, আপনারা যাতে কোনোভাবেই আগামী দিনগুলিতে এই 6 মাস যা করেছেন, আগামী দিনগুলিতে অন্তত জাতিকে দেখান যে আমরা যা বলছি তার ভেতর থেকে যে ভুল ত্রুটি, এটি সংশোধন করে আমরা একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে কাজ করব। এর যাতে পুনরাবৃত্তি যদি হয়, আমি সরি টু সে, এই যে ছাত্র সংগঠন বলছেন, এই যে রাজনৈতিক দল বলছেন, এটি সাস্টেন করবে না। আমার অভিজ্ঞতা বলে এই ধরনের একটা দ্বন্দ্বের মধ্যে একটা সময় আমরা দুঃখজনক ঘটনা দেখব, ভেঙে গেছে, নানা টুকরে বিভক্ত হয়ে পড়েছে। আমি আসবো আবার আপনার কাছে, আপনি শুনে আসি। আমাদের সাথে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ মনিরুল ইসলাম কনক। জনাব কনক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ আমির মজিদ ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা, এবং ধন্যবাদ আমার সকল আলোচকবৃন্দ যারা রয়েছেন উপস্থিত। প্রসঙ্গটা ছিল রাজনীতিতে বিভিন্ন রকমের মত। জি জি, সেই প্রসঙ্গে আসবেন, কিন্তু তার আগে আপনি যদি একটু উল্লেখ করেন যে এই যে আজকে যেই আচরণ আমরা দেখলাম, বা যে পরিবর্তনের কথা জনাব শরীফুজ্জামান বললেন, যে 6 মাস আগে যাদের এই ভূমিকা আমরা দেখেছি রাজপথে, এবং তখনকার যে অবস্থা ছিল, এবং এই 6 মাসের মধ্যে তাদের ভূমিকার যে পরিবর্তন, আচরণগত যে পরিবর্তন, এবং এই বিভিন্ন রকম প্রকাশভঙ্গি দেখা যাচ্ছে, এর কারণটা কি বলে আপনি মনে করেন? সেটি দিয়ে যদি শুরু করেন। ষড়ঋতুর বাংলাদেশ, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের পোশাকের পরিবর্তন হয়, আমাদের আচরণগত পরিবর্তন হয়। তো ব্যাপারটা অনেকটা সেই রকমই। অর্থাৎ 5ই আগস্টের পূর্বে আমাদের যে লক্ষ্য বা কাঙ্ক্ষিত বিষয়টা ছিল, তখন আমরা সবাই একত্র ছিলাম যে এই স্বৈরাচার সরকারের যে কোনো মূল্যে পতন, এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে আকার ইঙ্গিত এই ছাত্র সমাজ পেয়েছিল, সেইটার আলোকেই তারা বুঝতে পেরেছে যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এই স্বৈরাচারী সরকারের যে কোনো মূল্যে তাকে উৎখাত করা প্রয়োজন। তো সেই বিষয়ে সমগ্র দেশবাসী তখন একত্রিত ছিল, একতাবদ্ধ ছিল। অর্থাৎ ইস্যু ছিল তখন মাত্র একটা। বাট এর পরবর্তীতে যখন বিষয়টা এসে দাঁড়ায় ক্ষমতার ভাগাভাগি কিংবা ক্ষমতায় আহরণের অবস্থান, অর্থাৎ আপনার আবহাওয়া চেঞ্জ, ঋতু চেঞ্জ। তো আবহাওয়া চেঞ্জ, এখন ঋতু চেঞ্জ হলে এখন কিন্তু আমাদের সেম সাইকোলজিক্যাল স্ট্যান্ডটা আর নেই। তো এখন আমাকে আমার অবস্থান তৈরি করতে হবে, আমার শক্তভাবে ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে হবে, এবং এগুলো কর্তৃত্ব আমার স্থাপন করতে হবে। এই ধরনের পরিস্থিতি যখন হয়, আচরণগত এই পার্থক্য হবে। তো আমি খুব সবকিছুতে কিন্তু আমি আশাবাদী একজন ব্যক্তিত্ব। আমি এত কিছুর পরেও আমি কখনো হতাশ হই না, কারণ আমি সত্যি কথা কি, 71-এর মানে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এতগুলো মানুষের একটা দেশ, বিশ্বাস করেন আমি যখন কথা বলি, আমি তো এখন যুক্তরাষ্ট্রে থাকি, তো আমি যখন মাঝে মাঝে ওরা জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোথায় বসবাস করো, তো তখন আমি বলি তাদেরকে আমার দেশ তো তুমি চিনবা। তো তখন প্রথমে বলে আমার দেশের নাম বাংলাদেশ। তো যখন বলি বাংলাদেশ, দেখি যে খুব একটা ভালো চিনতে পারে না। আচ্ছা চিনতে পারে, তখন আমি বোঝানোর চেষ্টা করি যে আমার বাংলাদেশটা ভারতের পাশেই,
ভারতের সন্নিকট একটা দেশ, ভারতকে ওরা চিনে বড় জায়গা বলে। তো বলে যে এটা কত ছোট। তা আমি বলি যে দেখো, আমি যেহেতু বসবাস করি টেক্সাসে, তো এই টেক্সাসের 5 ভাগের 1 ভাগ হলো এই বাংলাদেশ। অর্থাৎ পুরো টেক্সাসকে যদি 5টা ভাগ করেন তার 1টা ভাগ। তো ওটা শুনে তারা বিস্মিত হয়ে যায়, তাহলে এত ক্ষুদ্র দেশ? তাই বললাম হ্যাঁ, কিন্তু জনসংখ্যা কত জানো? বলে হাফ অফ দ্য ইউএসএ পপুলেশন। যখন বলি তোমাদের ইউএসএ জনসংখ্যার হাফ অফ দ্য ইউএসএ পপুলেশন, ওদের মাথা চক্ষু চলে, হাউ ডু ইউ ম্যানেজ এভরিথিং, হোয়াট ডু ইউ লিভ, তোমরা কি করে ম্যানেজ করো এত লোকের খাবার, বাস করো কোথায়, জায়গা কোথায় তোমাদের? তো বাস্তবিক অর্থে কি এই রকমের এত প্রতিকূলতার মাঝে আমরা যে সংগ্রাম করে বিশ্বের মানচিত্রের বুকে এখনো দাঁড়িয়ে আছি, এইটার কিন্তু সাধুবাদ দিতেই হবে। আর আমরা বিভিন্ন ধাপ প্রতিঘাত পেরিয়ে কিন্তু আজকের এই অবস্থাতে বিভিন্ন রাজনৈতিক মতবাদ, বিভিন্ন ইতিহাস, এক এক সময় ইতিহাসকে বিকৃত করার চিন্তা হবে। আমরা তো এখন পর্যন্ত সত্যিকার অর্থে স্বাধীনতার আসল ইতিহাসটাই জানি না, অর্থাৎ যেটা আমাদের জন্ম ইতিহাস, সেই জন্ম ইতিহাসের প্রেক্ষাপটকে, যেমন প্রত্যেকটা সূরা আসার পূর্বে কিন্তু একটা শানে নজুল থাকে, তো সেরকম আমরা তো আমাদের ইতিহাসের আসল ইতিহাসই জানি না, যেহেতু সত্যিকার ইতিহাস তো জানি না, তো এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তো এই ধরনের মতভেদটা আসা খুব স্বাভাবিক। তো এখানে বিভিন্ন মতভেদের ছেড়ে আছে। আর এই যে বললেন যে বৈষম্য বিরোধী যারা, এরা তো কিন্তু তখন কোনো দল মত ছিল না, কিন্তু তখন দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিল একটা উদ্দেশ্যের জন্য। বাট এখন কিন্তু আস্তে আস্তে দল মতের বিভক্তির প্রয়াস চলছে। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা যতই একতাবদ্ধ এবং একত্রিত হওয়ার চেষ্টা করি না কেন, কেউ না কেউ কিন্তু আছে এইটাকে কাজে লাগানোর জন্য। এদেরকে কখনোই একতাবদ্ধ একত্রিত হতে দেওয়া যাবে না, কারণ এতে কার ক্ষতি কার লাভ আমাদের বোঝা উচিত সবার আগে। যদি আমরা একতাবদ্ধ হই তাহলে কাদের লাভ, আর যদি একতাবদ্ধ না হই তাহলে সেই ক্ষেত্রে কাদের লাভ। তো এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো, তখনই মনে হয় আমাদের এই মতভেদ মত পার্থক্য ঘুচে আসবে। তো এইটা নিয়ে ভাববার এরকম কোনো অবকাশ নেই যে মর্নিং শোজ দি ডে, অনেকে বলছেন মর্নিং শোজ দি ডে। তো আমি মনে করি এই নতুন প্রজন্ম, বিকজ তারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, আশার আলো, নব প্রজন্ম, তারা নতুন নতুন জিনিস নিয়ে আসবে। আমি খুব আশাবাদী। কারণ কি, আমি 40 বছর বয়সে যখন আমি নতুন করে ল পড়া শুরু করলাম, তো আমি যাদের সাথে পড়াশোনা করছি তারা সব 20 বছরের ছেলে মেয়ে। তো আমি কিন্তু আশায় ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় এই দেশ থেকে নতুন ভাবে নতুন কিছু প্রজন্ম আর তৈরি হবে না। তো এই যখন 40 বছর বয়সে ওদের সাথে পড়াশোনা করি, আমি ওদের ভিতরে যে নতুন স্বপ্ন দেখেছি, যে আশার আলো দেখেছি, বিশ্বাস করেন ওই আশাতেই মনে হয় আমাকে নতুন ভাবে প্রজ্বলিত করে রেখেছে এখন পর্যন্ত। আমিও নতুন করে স্বপ্ন দেখতে পারি ওদের স্বপ্নে। তো আমি কখনোই ওদের এই বিষয়ে আশা হতাশ হব না। এইটুক তো খুঁটাখুটি হবে এইটুক দেশের মাঝে, এরকম মত পার্থক্য এগুলো হবে। তো আমার মনে হয় তারা তাদের এই জিনিসগুলোকে বুঝবে এবং খুব শীঘ্রই সংশোধন করে নিয়ে আসবে। কারণ গত 15 বছর তারা কিন্তু কোনো সুস্থ রাজনীতির বা ছাত্র সমাজের যে সুস্থ রাজনীতির সেই ধরনের কোনো কিছু দেখেনি। তাহলে তারা কি শিখে এসছে এখন পর্যন্ত? সেরকম ভালো কিছু শিখবার কিন্তু অবকাশ তাদের হয়নি। সুতরাং আমার মনে হয় একটু সময় দিলে তারা সবকিছুকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে পারবে। আমার কিন্তু এই বিষয়ে অত্যন্ত দৃঢ় আশাবাদ ব্যক্ত করি আমি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। আমি একটু শুনে আসি জনাব গোলাম মোস্তফা সাগর, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, মতভেদের বিষয়ে বলবো বা মত পার্থক্য রাজনৈতিক দলগুলোর ভেতর তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, সেই সব বিষয়ে আলাপ করব। কিন্তু তার আগে আপনি নিজেও ছাত্রনেতা ছিলেন, রাজনৈতিক দল এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটাকে নিয়ে যে ঘটনা আজকে ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিষয়টি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। হঠাৎ করে কাশি হচ্ছে জানি কেন। অ্যাকচুয়ালি মজলিস আমার ভাই খুব চমৎকার কথা বলেছে। এই ছাত্র সংগঠন আবির্ভাবের সাথে সাথেই আজকে যে একটি ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। পাশাপাশি কনক ভাইও যে কথা বলেছে তার সাথে আমি একমত। কারণ হচ্ছে কি, দেখেন আমাদের দেশে কিন্তু একটা আবেগপ্রবণ দেশ। ক্রিকেট খেলা একটা প্লেয়ার যখন সেঞ্চুরি মারে, হঠাৎ একটা খেলোয়াড় সে সেঞ্চুরি মেরেছে, দেখে পরদিন পত্রপত্রিকা এমনভাবে লেখালেখি শুরু হয়ে যায় যে ও একেবারে এই সেই, ও একটা প্রতিভান সম্পন্ন, ওকে আগে সুযোগ দেওয়া ছিল, এই সেই বলে ছেলেটাকে পরে 4টা 5টা 10টা ম্যাচে সে ড্রপ দেয়। আজকে এই যে ছাত্রনেতা যা ছাত্র সংগঠনটা করেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের একটা অংশ, তাদেরকে আমরা তাদের মূল্যায়নটা আমরা এমনভাবে করেছি, তো মূল্যায়ন জিনিসটাও তারা বুঝে উঠতে পারেনি। কারণ ছোটো বাচ্চা, কেউ আমাদের সন্তানের সমান, কেউ আমার ছোটো ভাইয়ের সমান।
আমি প্রায় রাজনীতি করে প্রায় 40 বছর বয়স হয়ে গেছে। রাজনীতি কিন্তু আমি প্র্যাকটিস করেছি, খাতা কলমে না, বই পুস্তকে নয়। তারা খাতা কলমে বই পুস্তকে পড়ে কিন্তু রাজনীতি শিখেছে। রাজনীতি প্র্যাকটিক্যাল কী জিনিস তারা নিজেরা ভোগই করতে পারে, উপভোগ করতে পারেনি, ভক্ত দূরে উপভোগই করতে পারেনি। সেই কারণে তাদের ভুল ত্রুটি হতে পারে। ভুল মানে এই না, যেটা আমার ভাই বলল, ভুল মানে এই না আজকে একটা আত্মপ্রকাশ ঘটবে যেখানে যাদের যত মত বিরোধ থাকুক না, যত কিছু থাকুক না কেন, তারা কিন্তু আজকে সহনশীল হওয়া উচিত ছিল। জাতি তাদের কাছ থেকে আশা করতেছিল যে তাদের নেতৃত্বে, কথাটা আমি এই ব্যাপারে একটু দ্বিমত প্রকাশ করি, তাদের নেতৃত্বে ঠিক না, তারা অগ্রভূমিকা পালন করেছে, তারা সম্মুখে সাইডে ছিল। দীর্ঘ 15-16 বছর আমরা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে ত্যাগ ছিল, আমাদের জেল জুলুম হুলিয়া গুম খুন, আমি নিজে গুলি খেয়েছি, পাও ভেঙেছি, জেল খেটেছি, এরকম আমার মতো অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু সাফারার বিএনপির যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন এবং অন্যান্য বিরোধী মত, এই 2 মাসের আন্দোলনে আমাদের সমস্ত কিছু তারা মুছে ফেলতে চাচ্ছিল, কেউ বা কারা। এইটাও কিন্তু তাদের একটা ভুল সিদ্ধান্ত। এটা কিন্তু ইমেচুরিটির কারণে, আমি তাদের দোষ দিব না, তাদের ইমেচুরিটির কারণে। তারা যদি ওই যে আমার মতন 40 বছর রাজনীতি যখন শুরু করতো বা 20 বছর যদি রাজনীতির বয়স হতো, তাহলে কিন্তু তারা এই ভুলগুলো করতো না। তারা আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তারা কিন্তু কথা বলতো। কিন্তু এখন কি বলে তারা, আমরাই সব কিছু করেছি, আমাদের সব কিছু। ইভেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, কয়েকদিন আগে কুয়েটের একটা যে কোনো ঘটনায় কী ভাষায় কথা বলেছিল যে যদি আমাদের একটা সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেছিল, আপনারা যদি ছাত্রলীগের মতন কিছু করতে চান তাহলে ছাত্রলীগের চেয়ে আপনাদের ভয়াবহ অবস্থা হবে। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু আজকে তার শুরুতেই কিন্তু সেই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছে। মধুর ক্যান্টিন অতি ঐতিহাসিক একটা জায়গা, যেখানে আমরা দল মত নির্বিশেষে সকলেই মিলেই এই মধুধাকে নামের উপরে সম্মান করি। এবং ওই ক্যান্টিনটা মনে হয় কি যে ওইখানে একটা মধুধা বসে আছে, আমরা ওইখানে গেলে চাটা খেলে একটা আড্ডা মিলে আমাদের খুব ভালো লাগে। সেইখানে তারা এত ধৈর্য ধরতে পারলো না, এটা কারণটা কি? এটা আরও পিছনে কারণ আছে মজলিস ভাই, আমি আসলে এটা বলতে গেলে কেমন লাগে জানি না। কোনো সংগঠন কারো ছত্রছায়া যদি প্রতিষ্ঠিত হয়, যে কোনো সংগঠন কোনো ছত্রছায়া যদি প্রতিষ্ঠিত হয়, সেই সংগঠন প্রকৃত রাজনীতিবিদ হিসাবে মাঠে মধ্যে আসতে পারে না। আমার এখানে একটা কথায় সন্দেহ হয়, এই ছেলেপেলেগুলোর তো হঠাৎ করে রাজনীতি সংগঠন খোলার কথা ছিল না, এই ছেলেপেলেগুলো হঠাৎ করে ছাত্র সংগঠন করার কথা ছিল না। হঠাৎ করে তাদের মাথায় এরকম হঠাৎ করে আসলো 6 মাসের মাথায় তাদের রাজনৈতিক দল করতে হবে, 6 মাসের মাথায় তাদের ওই কে নির্বাচন করবে, কে করবে না, কে লোকাল নির্বাচন হবে না, জাতীয় নির্বাচন হবে, এইসব নিয়ে তাদের মাথা ঘামাইতে হবে। কেন? তারা কিন্তু রাজনীতিবিদ না, এটা মানতে হবে তাদের। আজকে আমার ভাই যেভাবে কথা বলেছে, এই ভাইয়ের কাছ থেকে ওদের শেখা উচিত অনেক কিছু। এই ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আমার ভাই কি বললো, এটা কিন্তু ওদের শেখার ব্যাপার। এদের মাথায় এই কাজটা কেন আসতো না যে কেউ কিছু বললাম? রাজনৈতিক দল তো গঠন করার রাইট স্বাধীনতা আছে, আমি বলতেছি এটা স্বাধীনতা আছে, এটা মেচুর হতো। তাদের কাছে তো জাতি অনেক আশা করতেছে। আমার ছেলে মেয়ে 3টা ছেলে মেয়ে প্রায় 15-20 দিন রাস্তায় ছিল, তারা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রতি তাদের যথেষ্ট একটা সিম্পিতি আছে। আমি তাদের বাবা, আমি একটা দলের নেতা, বাট আমার চেয়ে বেশি সিম্পিতি তাদের প্রতি কেন হয়েছে? ওই যে তাদের বন্ধুবান্ধব মারা গেছে, তারা আন্দোলন সংগ্রাম করেছে, এই করেছে সেই করেছে, তাদের প্রতি একটা সিম্পিতি গ্রহ হয়েছে। কিন্তু আমার মনে হয় আজকের ঘটনা ঘটার পরে আমার ছেলে মেয়েরাও এটা সন্দেহ প্রশ্ন করবো, আসলে তো আব্বুর কথাই ঠিক, রাজনীতি ইচ্ছা করলেই করা যায় না। আমার 2টা ছেলে রাজনীতি করার খুব ইচ্ছা, তাই বললাম বাবাকে ফলো করো, দেখো, শিখো, তারপরে। এখন আজকে আমার ছেলেরাও বলবে যে আমার বাবাই সঠিক। শিখার ব্যাপার আছে মজলিস ভাই, জানার ব্যাপার আছে, শিখা জানার পরে না। কিন্তু তারা তো যেমন বলছেই, যখন হয়তো কথাগুলো সেইভাবে বিনীত নয়, দুর্বিনীত, কিন্তু তারপরেও ওনারা বলছে যে যেখানে বালুর ট্রাক সরানো যায়নি, যেখানে বেগম জিয়াকে মুক্ত করা যায়নি, সেখানে তাদের কারণেই এগুলো হয়েছে। তো এই বিষয়গুলোকে আপনি কীভাবে? না, এই বিষয়গুলা ওরা যেভাবে বলছে সেইভাবে কিন্তু বলা ঠিক হয়নি। ওরা এইভাবে বলবে কেন? বালুর ট্রাক সরাইতে পারি নাই, আমরা তো বাংলাদেশে কম জনসমাগম করিনি, লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা সমাবেশ করেছি, এবং আপনারা দেখেছেন সেই সভা সমাবেশগুলো কীভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা, আমি পুলিশ বলবো না, কতিপয় আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে, মানে
কথার আগে গুলি মানে আমরা তো স্বৈরাচার এরশাদকেও দেখেছি, লাঠিপেটা করেছে, টিয়ার গ্যাস মেরেছে, আমরা তো এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু উনি তো এই হাসিনার সরকার গুলি একটা কথা বুঝলিস ভাই, আজকে আমরা যে যাই বলি না কেন একটা জিনিস কিন্তু আমাদের স্বীকার যেতে হবে, আমি কিন্তু আমার জীবনটাকে অনেক ভালোবাসি। আমি যদি লঞ্চ ডুবে যাই, আমার 2-3টা সন্তান থাকলেও মনে করবো আগে নিজে বেঁচে নিই, মানে অবস্থাটা এরকম বাস্তব, কিন্তু আসলে তা না। আমার সন্তানকে তো আমি অবশ্যই আমার জীবন আমার থেকে বেশি ভালোবাসি। তো এখন তারা যেটা বলছে আমরা বালুর ট্রাক সহায়তা পাইনি, সেই কারণে কি তারাই সব কিছু করে ফেলছে মজিদ ভাই? এটা কি ঠিক? আমরা 15টা বছর জীবনকে তুচ্ছ করেছে। ইয়েস সেটা আমি আসতেছি। আমরা 15টা বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম, এই নির্যাতন নিপীড়নের শিকার যদি না হতাম তাহলে কি জাতি এইভাবে ঐক্যবদ্ধ হতো আপনি কি মনে করেন? নিশ্চয়ই এখানে আমাদের একটা ত্যাগের ব্যাপার আছে। আমরা দীর্ঘদিন অন্যায় অত্যাচারের শিকার ছিলাম, যে কারণে আমার সন্তানরা রাস্তায় বের হয়ে আসছে। আমি তাদের বক্তব্যটাই আসলে কোটান করতে বললাম। ইয়েস তো এরা বের হয়ে আসছে। তো এই যে তারা বললো খালদা যে ট্রাকের জন্য বের হইতে পারে নাই, এটা ছেলে মানুষ, বোকা ছেলে ওরা, যেই কারণে ওরা বলে। ওরা আসলে অত গভীরে গিয়ে কথাটা বলে নাই। অত গভীরে গিয়ে কথা বললে ওরা যখন আমার বয়স হবে তখন এই খালেদা জিয়া ট্রাকের ব্যাপার আবার দেখবেন একসময় অন্যভাবে তারা এটাকে তাদের মুখ থেকে আত্মপ্রকাশ হবে। যাই হোক, আমি তারপরে তারপরে একটা আশাবাদী আমি ছেলেদের প্রতি, কারণ ছেলেরা ছেলে মানুষ, ছোট মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু শুরুতে যে ভুলটা হয়েছে এই ভুলটা না হলেও চলতো। আর অন্য সংগঠনকে সমালোচনা করার জন্য আমি আমাদের এই নতুন ছাত্র সংগঠন বসুমতী ছাত্র নেতা যারা আছে তাদেরকে অনুরোধ করব, বাবা তোমরা ম্যাচিউরড হও, তোমরা বড় হও, তোমরা রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করো, তারপর বড় বড় সংগঠনের সম্বন্ধে তোমরা কথা বলো। কারণ তোমাদের অনেক বড় সংগঠন, আমরা তোমাদের চেয়ে অনেক বেশি দিন রাজনীতি করি। আমি আমার ভাই আমরা দীর্ঘদিন যাবত রাজনীতির মাঠে মধ্যে আছে, আমরা প্র্যাকটিক্যাল আছে, আমরা থিওরিক্যাল না, খাতা কলম পড়েই শুধু রাজনীতিটা করিনি, মায়ের খেয়েছি এই খেয়েছি সেইভাবেও। এখন তোমরাও বাবা অনেক ত্যাগ স্বীকার করছো, তোমাদেরকে আমরা সম্মানই করি, আদর না সম্মানও করি, সম্মান করি, শ্রদ্ধা করি। তোমাদেরও দায়িত্ব আছে এই সম্মান এবং এই আদর ভালোবাসা ধরে রাখার। আমি আশা করি তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহারে জাতি যেন আশাহত না হয়, জাতি যেন ভবিষ্যতে আশা করে যে তোমরা অন্তত নির্বাচনকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারো না পারো, এই জাতিটাকে সঠিক পথ নির্দেশনা দাও। আমরাও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা সেটা ধরাই দিবা, তোমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবা। মোর ইন্টারেস্টিং ব্যাপার বুঝতে ভাই, আমার মেয়ে দেশের বাইরে মানে ফুল স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে গেছে, সে 25শে আগস্টে গেছে। তো তার শখ ছিল যে আব্বু তোমাদের পার্টি অফিসটা একটু দেখবো। আমি চলো বাবা। তা পার্টি অফিস ঘুরতে ঘুরতে রিজভি ভাইকে পেয়ে গেছে, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভি ভাইকে পাওয়ার পর রিজভি ভাই সামনেকে বলতেছে, আঙ্কেল একটা কথা বলি তোমাকে, এখানে আসছি কিন্তু। বলো বাবা। আমরা কিন্তু এই ফ্যাসিস্টকে সরিয়ে দিয়ে গেলাম, আমরা অনেক কষ্ট করেছি। আমার আব্বু বা তোমরা তো ক্ষমতা আসবা যদি জনগণ তোমাদের ভোট দিবে তোমাদেরকে, মানে আমার মেয়ের কনফিডেন্স, আমি তো তার ঘরের বাবা, এটা কনফিডেন্স। তোমরা যদি বাবা এরকম করো, তোমরা যদি আঙ্কেল এরকম করো, রিজভি আঙ্কেল, তোমাদেরকে কোন আমরা এইভাবেই নামিয়ে দেবো। তার মানে তারা কত আশাবাদী, কত আশা। ধন্যবাদ। তাদেরকে অনুরোধ করবো, বাবা তোমরা ঠান্ডা মাথায় রাজনীতি করো, কারোর সাথে বেয়াদবি করো না, কারো বিরুদ্ধে কোনো মানে অযথা মানে একটা ক্লেম দিও না, তোমরা নিজের গতিতে আগাও, জাতি আমরা তোমাদের পাশে থেকে তোমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে জনাব শরীফুজ্জামান শরীফ। এই যে আমরা মতপার্থক্যের কথা বলছি, একটি মতপার্থক্যের বড় জায়গা জুড়ে আছে নির্বাচন। প্রথমত নির্বাচন, আবার তারপরে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, কোনটি আগে, এই বিষয় নিয়ে সেই মতভেদ পার্থক্যটি কেন তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতর? ধন্যবাদ। দুইজনের আলোচনার মধ্যে একটা চমৎকার জায়গায় চলে এসেছে। শেখ হাসিনার সাথে আমাদের কারোরই কিন্তু ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। 15 বছর আওয়ামী লীগের সবথেকে বড় যে অপরাধটা আলোচনায় আসে সেটি হচ্ছে জনগণ যে রাষ্ট্রের মালিক, এই মালিকানার শর্তটা নির্ধারিত হয় কিভাবে? আপনি ভোটের মধ্য দিয়ে আপনার জনপ্রতিনিধি ঠিক করেন, যেটি শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন। সুতরাং মানুষকে রাষ্ট্রের সাথে যুক্ত করে দেওয়ার, মালিকানা ফেরত দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের পথে যাওয়ার ক্ষেত্রে আপনার যে দোদুল্যমনতা আছে, সিদ্ধান্তহীনতা আছে, কোথাও কোথাও অনীহাও আছে। আমি কোনোভাবেই মনে করি না গত 15 বছরে এখানে যে জঞ্জাল জমা হয়েছে সেটি
1 মাসের মধ্যে আপনি পরিষ্কার করতে পারবেন। আমি এটা বিভিন্ন জায়গায় বলি, ঢাকা শহরে প্রতিদিন যে আবর্জনা, ময়লা, গার্বেজ জমা হয়, আপনি ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর আমরা ঢাকা শহরে প্রথম কাকে দেখি? আপনি যদি ঘুম থেকে ওঠেন, সুইপার রাস্তা ঝাড়ু দিচ্ছে। যদিও আমাদের সভ্যতা তাকে তার প্রতিদানটা খুব একটা দেয় না। আপনি ঢাকায় শহরে ঘুম থেকে ওঠার পর আরও একটা জনগোষ্ঠীকে দেখবেন, তারা হচ্ছে গার্মেন্টসের নারী শ্রমিক। ঘুম ভাঙার পরে এই 2 জনগোষ্ঠীকে দেখবেন, তারপরে ট্রাফিক পুলিশ। কিন্তু এদের কন্ট্রিবিউশনটা আমরা রিকগনাইজ করি না বা তাদের যথাযথ। আমি অন্যদিকে যাচ্ছি। তো এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে এখন যেটা দেখা যাচ্ছে, সরকার সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় খুব পরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে যে নির্বাচন, ওই যে এটা ময়লার কথা বলছিলাম, তো এই যে ময়লাটা জমা হয়, আবার কোরবানির সময় আপনি দেখবেন ঢাকা শহরের এই যে ময়লার আবর্জনা জমা হওয়ার পরিমাণ অনেক গুণ বেশি। আমাদের সমাজ রাষ্ট্রে যে আবর্জনা জমা হয়েছে কেবল 15 বছর শেখ হাসিনার আমলে, আর বাকি সময়টা একেবারে ফুরফুরে ছিল, আমি এটি বলি না। 15 বছরে জমা হয়েছে বিভিন্ন সময়, এই যে 53 বছরে জমা হয়েছে, কিন্তু 15 বছরের মাত্রাটা ছিল অনেক গুণ বেশি। ঠিক কোরবানির সময় যে আবর্জনাটা জমা হয় ওই রকমের। তো এই আবর্জনা আপনি 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে পরিষ্কার করতে পারবেন না, কিন্তু একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা পরিষ্কার করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি অনন্তকাল এটিকে কন্টিনিউ করব, এই আবর্জনা পরিষ্কার করব, মানুষ সেটা আপনাকে মেনে নেবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তিটা এসেছে, একটা অংশ মানে ব্রিডিং স্পেসটা চাইছে যে যদি নির্বাচন যত দেরি হবে তার ভেতর থেকে আমি দল গঠন, দল পুনর্গঠন, দল গড়ে তোলা ইত্যাদি ইত্যাদি সুযোগ। পুরাতন দল তো বলছে, পুরনো দলগুলো কেউ কেউ এর ভেতর থেকে প্রস্তুতি গ্রহণ করা। আবার কোন কোন দল তাদের, যে আমি সরাসরি বিএনপির কথাই বলি, ধরেন যে বিএনপির সিনিয়র নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব আমি দেখছি যে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে। গত 15 বছর এই যে দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির অবদানকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুছে ফেলতে চাইছেন, আমি এটি মনে করি। চৌধুরী আলম গুম হওয়ার ভেতর থেকে, ইলিয়াস আলী গুম হওয়ার ভেতর থেকে 15 বছরের সরকারের যে ফ্যাসিবাদী চরিত্রটা, এটি কিন্তু উন্মোচিত হয়েছে। আবার ইন্ডিভিজুয়াল নারায়ণগঞ্জের ত্বকী হত্যার পর বিচার না পাওয়া, ত্বকীর বাবা কোনো রাজনৈতিক দলের সাথে না, ত্বকী দেখিয়ে দিয়ে গেছে যে একটা দানবীয় শাসন এখানে আছে, যে দানবীয় শাসনের কারণে 12-13 বছর বয়সের একটা কিশোরকে ডেকে নিয়ে মেরে ফেলে তার লাশ গুম করে ফেলা হয়। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে জনমতকে গড়ে তোলার ক্ষেত্রে ত্বকীরও অবদান আছে, ত্বকীর পরিবারের স্যাক্রিফাইস আছে, সাগররুনির এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো এই সরকারের বিরুদ্ধে মানুষকে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছে। এখন বিএনপির সেই অবদানকে অস্বীকার করা হচ্ছে। আর এই দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, ধরেন যে নতুন একটা রাজনৈতিক দল হবে, আমি কতগুলো কৌশল দেখতে পাচ্ছি। নতুন রাজনৈতিক দল, আমাদের কনসেপ্টটা কি 15 বছরের, যে আমরা একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই একসময় প্রশ্ন তুলবে যে 3 জন উপদেষ্টা ছাত্রনেতা একটা প্ল্যাটফর্ম থেকে সরকারে যোগদান করলো, তার ভেতর থেকে একজন বেরিয়ে এসে একটা দল গঠন করছে আর 2 জন সরকারে থাকছে, সেই সরকারটা নির্বাচনকালীন সময়ে কতটুকু নিরপেক্ষ হবে? নিশ্চয়ই এই প্রশ্নটা কেউ ভুলে যাবে না, এড়িয়ে যাবে না, এই প্রশ্নটি উঠবে। কারণ যখন আপনি এই যে এটিএন বাংলার সঙ্গে যে কাজটা করছেন, আপনি যেখানেই থাকেন না কেন, এই প্রতিষ্ঠানটার প্রতি আপনার যে আগ্রহ, সিম্প্যাথি, ভালোবাসা, সেটা তো আর কখনো বিচ্ছিন্ন হবে না। তো এই যে ছাত্রনেতা যে 2 জন সরকারে আছেন, যে নতুন দলটি হচ্ছে, তার পদে যদি তারা নাও থাকেন, আমি তো মনে করি না এবং বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে এই দলটার প্রতি তাদের একটা কমিটমেন্ট, এই দলটাকে তাদের স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের কোনো শুভকামনা থাকবে না। তো একটা দলের প্রতি যদি আপনি স্পেসিফিক শুভকামনা থাকে, তাহলে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। আমাদের এই যে বিরোধের জায়গাগুলো, এই সমস্ত কারণে বিরোধগুলো তৈরি হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি ওই যে বিএনপির যেটা বললাম, বিএনপিরও যে কথাগুলো বলছে, কেন্দ্রীয় নেতৃত্ব ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে, তার সমস্ত কর্মীর কাছে সেই মেসেজটা নিয়ে যেতে পারছে না, তার কর্মীদের কাছে মেসেজটা নিয়ে যেতে পারছে না।
সারা দেশ থেকে আমরা যে সমস্ত ঘটনাগুলো শুনছি, অনেক ঘটনাগুলো বিএনপির এই 15 বছরের আন্দোলনের যে স্যাক্রিফাইস সেটিকে প্রশ্নবিদ্ধ করছে। এবং এই কর্মীরা এই ঘটনাগুলো ঘটালে দল যে বিতর্কের মুখে পড়ে এটি তারা বোঝে না, এটা আমি বিশ্বাস করি না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদেরকে আমরা বলছি ইনোসেন্ট, এই শিক্ষার্থীদের ভেতর থেকেই বিসিএস পরীক্ষা দিয়ে তারা সরকারের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হচ্ছেন। সেই বয়সের শিক্ষার্থী যখন তার সহকর্মী একজন নারীকে মেরে কাপড় খুলে ফেলছেন, সে কিছু বোঝে না, ইনোসেন্টলি এই কাজটি করছেন, এটি আমি কোনোভাবে বিশ্বাস করি না। আমি যেটা মনে করি, আমাদের সমাজের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, বাইরের থেকে বলা হচ্ছে অমুক তারিখে ঢাকা শহরে হরতাল পালিত হবে। যিনি বলছেন তার সন্তানরা তার সঙ্গে আছেন, তিনি তার কর্মীদেরকে বলে দিচ্ছেন, তারা নামছে, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে। আবার আরেকটা অংশ ভিডিও ছেড়ে দিয়ে দেশের মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি করছেন। এই বাড়িতে হামলা করতে হবে, সেখানে আগুন দিতে হবে, তাকে ধরতে হবে, তাকে মারতে হবে। আমি দর্শকদের কাছে অনুরোধ করি এবং তাদেরকে এই বিষয়টি বোঝার জন্য অনুরোধ করি, এই ঘটনাগুলো কোথা থেকে ঘটছে, তাদের কেউ বাংলাদেশে থাকে না, এই বিষয়টা আমাদের মাথায় কখনো আসে না। তার সন্তানকে বাংলাদেশে পড়ায় না, তিনি বাংলাদেশে থাকেন না, বিদেশে থাকেন। অনেক সময় বলতে পারেন যে পরিস্থিতির কারণে তিনি আসতে পারেন না, অনুকূল পরিস্থিতি হওয়ার পরেও আসেন না। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে কখনো কখনো ইতিবাচক ভূমিকা তাদের আছে, আমি এটা অস্বীকার করি না। কিন্তু সমাজের মধ্যে যে অস্থিরতা, এই যে টেনশনটা ক্রিয়েট করা, আমি তো মনে করি এই ঘটনাগুলো আমাদের সামনে যে সুযোগটা এসেছে, এই যে আবর্জনা পরিষ্কার করার, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার, এ ধরনের পরিস্থিতি যদি কন্টিনিউ করে, এই ধরনের টেনশনটা যদি আপনার সোসাইটির মধ্যে থাকে, বিশ্ববিদ্যালয়ে সবসময় যদি এই ধরনের দাঙ্গা ফ্যাসাদ চলতে থাকে, তাহলে সংস্কারের যে সুযোগটা, এই সুযোগটা আপনি মিস করবেন। এই ট্রেনটা যদি আপনি মিস করেন, পরবর্তী ট্রেন কবে আসবে আপনি জানেন না। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি, জনাব কনক রয়েছেন আমাদের সঙ্গে, মেজর সৈয়দ মনিরুল ইসলাম কনক। নির্বাচন নিয়ে যে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটি কেন? আমি শরীফ ভাইয়ের বক্তব্য শুনছিলাম খুব মনোযোগ সহকারে। উনি চমৎকার খুব সুন্দর করে বিশ্লেষণ করছিলেন। যেহেতু উনি সরাসরি ভাবে রাজনীতির সাথে জড়িত, তো উনার ব্যাখ্যাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছিল এবং আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তো আমি উনার কথা সুর ধরে একটা কথা বলতে চাই। তো আমাদের মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে দি ক্রিয়েশন অফ দি রাইট লেভেল অফ এক্সপেকটেশন, তো আমাদের এই লেভেল অফ এক্সপেকটেশনটা ডিফার করছে এখন। ধরেন ছাত্রদের এক ধরনের লেভেল অফ এক্সপেকটেশন বিএনপির নিকট, ছাত্রদের আরেক ধরনের লেভেল অফ এক্সপেকটেশন মানে সাধারণ জনগণের নিকট, আবার একইভাবে বিভিন্ন দলের এক্সপেকটেশন এই নতুন ছাত্রদের প্রতি একরকম। তো এই যে লেভেল অফ এক্সপেকটেশনের যে গ্যাপটা, তো এইটা মনে হয় কেন যেন আমাদের মধ্যে ঠিক ম্যাচ করছে না। সো আমরা বোধহয় ওভার অপটিমিস্টিক, বা আমরা অনেক বেশি আশা করছি যে এই বোধহয় বিএনপি সবকিছু করে ফেলবে, আবার এইভাবে আমরা আশা করছি ছাত্ররা বোধহয় সমস্ত কিছু থেকে একদম মুক্তি বা ত্রাণকর্তা হয়ে যাবে। ব্যাপারটা আসলে ঠিক সেরকম না। এখন ব্যাপারটা হচ্ছে কেন সেরকম না, এই ছাত্ররা মনে করছে যে আজকে তো বোধহয় এটা আমাদেরই ক্রেডিট, আমরাই তো নতুন যুদ্ধ করলাম, আমরাই নতুন স্বাধীনতা এনে দিলাম, সুতরাং আর পুরনো পিছনের দিকে ফিরে তাকাবার আর কোনো অবকাশ নেই। ব্যাপারটা আসলে সেরকম না। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আসলে সত্যি কথা কি, আমাদের দেশের রাজনীতির অনেক কল কবজা কিন্তু আমাদের ইচ্ছাতে নড়াচড়া করে না, অনেক কিছুই কিন্তু আমাদের ইচ্ছাতে নড়াচড়া করে না। অনেক পার্টি বিভিন্ন সময় তৈরি হয়, অনেক বহির্বিশ্বের অনেক দেশের বলবো ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপট বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তো এই জিনিসগুলোকে যখন আমরা মোটামুটি ভাবে সঠিকভাবে নিরূপণ করতে পারবো, তখন এটা আমাদের জন্য ওই যে ক্রিয়েশন অফ দি রাইট লেভেল অফ এক্সপেকটেশনটা ডেভেলপ করবে। তো এখন এই সূত্র ধরে দেখেন কিছু কথা আমার বলতেই হবে, কারণ এটা যদি আমি জানি না যে সবাই কিভাবে এটাকে অ্যানালাইসিস করবেন। বেসিক্যালি আমরা কি এটা বিশ্বাস করি যে আসলে বাংলাদেশের জন্মটা, অর্থাৎ আমাদের জন্মটা কি আসলে কি আমাদের ইচ্ছাতে জন্মগ্রহণ হয়েছিল, না আমাদের জন্মগ্রহণের পিছনে অন্য কারো কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বা কারো স্বার্থের কারণে আমাদের জন্ম হলো কিনা, সেটাও কিন্তু চিন্তা ভাবনা করবার বিষয় আছে। তো যেটুকু আমার সীমিত জ্ঞানের থেকে বা পড়াশোনা বা রিসার্চের মাধ্যমে দেখেছি, বেসিক্যালি এইটার বাংলাদেশের জন্মর প্রথম সূত্রপাতটা ঘটে 1965-এ। 1965-এ, অর্থাৎ আমরা সবসময় কিন্তু দেখেন আমাদের জন্মলগ্ন থেকে আমরা হলাম তখন ওইদিক থেকে হয়ে গেলাম আমরা ইস্ট পাকিস্তান, ওইদিকে ওয়েস্ট পাকিস্তান,
কিন্তু মজার ব্যাপার আমাদের সাথে কোনো ল্যান্ড কানেকশন নাই। এখন দ্যাট ইজ ফাইন, কিন্তু আমরা অলরেডি সারাউন্ডেড বাই দি ভারত, অর্থাৎ ইন্ডিয়া দিয়ে আমরা চারিদিক দিয়ে পরিবেষ্টিত। তো আরো দিকে সামান্য একটু পোর্শন হলো মিয়ানমার। তো ভারত প্রথম দিকে সেটাকে কোনো গুরুত্ব বহন করেনি, কিন্তু 65 ওয়ারে এই যে বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে যে একটা রেজিমেন্ট আছে, যেটা এখন প্রেজেন্টলি ইজ ওয়ান অফ দি লার্জেস্ট রেজিমেন্ট ইন দি বাংলাদেশ। এখন এই রেজিমেন্ট অর্থাৎ 65-এ যখন ইন্দো পাক ওয়ারটা তৈরি হলো, এই রেজিমেন্টের যে একটা বিশালতম রোল ছিল, এই রোলের কারণে তখন ভারতকে নতুন করে ভাবতে হলো। অর্থাৎ ওই সময় কিন্তু এখানে আমাকে উল্লেখ করতে হবে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বা 71-এর সময় যিনি নাকি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তো সেই ব্যক্তি কিন্তু সেই 1965-এর ওয়ারে ছিলেন, অর্থাৎ তখন তৎকালীন মেজর জিয়া রহমান। এবং উনি উনার সেই যুদ্ধে, ইস্ট বেঙ্গলের যুদ্ধে উনি তখন যেটা ছিল, মানে ভারতের তখন আপনি চিন্তা করতে পারবেন না, ভারতের ফিলোসফি ছিল বা আন্ডারস্ট্যান্ডিং ছিল, উই ক্যান ক্যাপচার দি এন্টায়ার পাকিস্তান, স্পেশালি দি ওয়েস্ট পাকিস্তান ইন 72 আওয়ার্স। তো সেই জায়গাতে দে গট একটা ডিজাস্টারাস ডিফিট, একটা হিউমিলিয়েটিং ডিফিট। ওইটা কিন্তু তাদের পক্ষে মানাটা সম্ভব হয়নি। এবং ওই ডিফিটটার জন্য কারা প্রেক্ষাপট ছিল? দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, and they were so trained, so dedicated, এবং জিয়াউর রহমান সেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছে, এবং the East Bengal Regiment got the gallantry award. Now the game started. They decided now why not to cut one hands. দেখেন এখানে কিন্তু আমরা সাধারণ আমাদের গ্রামের মানুষজন চাষাবাদ করছে, খেতে ধান বুনছে, মাছের এটা করছে, ছোটখাটো সংঘাত হচ্ছে, ছোটখাটো পার্টি আছে, বাট এখানে কিন্তু আরেকটা দেশের স্বার্থ রক্ষার জন্য কিন্তু তখন অলরেডি রচনা হয়ে গেল আমাদের বিভক্তির রচনা। আমাদের ওই রেজিস্ট্রেশন ছিল, আমাদের রেজিস্ট্রেশন কিন্তু ওইটাকে ওগুলো সবগুলোকে তারা কাজে লাগিয়ে তখন চিন্তা ভাবনা করলো, ইয়েস লেট আস কাট দি ওয়ান হ্যান্ড ফর আওয়ার গ্রেটার ইন্টারেস্ট, ফর আওয়ার সেফটি, সিকিউরিটি অ্যান্ড দি সভরেন্টি। ওরা ওদের কথা চিন্তা করলো, এবং সেটার প্রেক্ষাপটে শুরু হয়ে গেল এই পরিকল্পনা। এবং এগুলো কিন্তু দীর্ঘদিন চলে। 65-এর কালমিনেশন আসলো কিন্তু 71-এ। কাজে আমরা আজকে যে সমস্ত ঘটনা ঘটছে তার এন্ড রেজাল্ট কিন্তু এখনো বুঝতে পারবো না কি কোথায় কোন দিকে যাচ্ছে, বাট আলোচনা করলে হয়তো অনেক কিছু ক্লিয়ার আসবে। আমি দ্রুত চলে আসি পয়েন্টে। 65-এর পরপরই যেটা হলো, অর্থাৎ 71 আসলো, ফাইন, দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীনের পরে 75 এগেইন দি রোল অফ আর্মি, আবার চলে আসলো আর্মি। তো তৎকালীন ভাবে তখন ওই মানে আমাদের পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্র তাদের স্বার্থের বিষয় নিয়ে তারা দেখলো যে আরে, সো দিস ইজ বিকাম আওয়ার বিগেস্ট থ্রেট ফর আওয়ার প্ল্যানিং, আমাদের যে লং টার্ম প্ল্যান যেটা রয়েছে সেটার জন্য তারা চাচ্ছে তারা এখানে এরকম একটা সরকার প্রতিস্থাপন করবে যে সরকারের মাধ্যমে বা যে সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখলে তাদের যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অথবা তাদের নিরাপত্তার বিঘ্ন না ঘটে সেরকম বিষয়কে নিশ্চিত করা যাবে। এবং সেই মর্মেই আপনারা দেখেন দীর্ঘদিন কিন্তু শেখ হাসিনাকে ভারতে রেখে তারা ট্রেন করেছে, মোটিভেট করা, ট্রেনিং করে, এগুলো এভাবেই চলে, ইন্টেলিজেন্স গেমগুলো এভাবেই চলে। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি দে প্ল্যান্টেড। এগুলোর ব্যাপারে দেখেন 2004 থেকে কিন্তু শুরু হয়ে গেল বাংলাদেশকে, অর্থাৎ এটাকে ক্যাপিটালাইজ করলো ভারত, ক্যাপিটালাইজ করলো ঠিক এক্স্যাক্টলি 2001-এ যখন আমেরিকা ডিক্লেয়ার করলো দি ওয়ার অন টেরর। তাৎক্ষণিকভাবে ওরা ওটাকে ক্যাপিটালাইজ করলো যে এই আমরা তোমাদের সাথে আছি, উইল পার্টিসিপেট অন দি ওয়ার অন টেরর। তো কি করা দরকার এখন? আমাদের জানা মতে বাংলাদেশ ইজ গেটিং এ মানে টেররিস্ট প্রন কান্ট্রি হিসেবে হচ্ছে, তো তুমি ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার অফ বাংলাদেশ। ওখান থেকে চিন্তা করলো দ্যাটস ফাইন, ঠিক আছে তুমি টেক কেয়ার করে, তোর আমরা ছেড়ে দিয়ে রাখলাম। নাও দে স্টার্টেড, দে গট দে করতে পারে একটা গ্রিন সিগন্যাল পেলো টু ওয়ার্ক অন। নাও শুরু হয়ে গেল মাস্টার প্ল্যানিং, কিভাবে বাংলাদেশকে দ্রুততম সময়ে একটা মৌলবাদ সন্ত্রাসী একটা রাষ্ট্রে পরিণত করা যায়। এবং আপনার যদি ঘটনার প্রেক্ষাপটের দিকে যান, দেখেন 2004-এ তখন বিএনপি সরকার ক্ষমতাতে, কিন্তু ওই সময় কারা ঘটনাগুলো ঘটাতে শুরু করলো একের পর এক। 2004 সালে ঘটনা ঘটলো 21শে আগস্টের মতো গ্রেনেড হত্যা, দেন এর পরপরই ঘটলো ব্রিটিশ হাই কমিশনের উপরে অ্যাটাক। আসেন ঠান্ডা মাথায়, কি মেসেজ দিচ্ছে সারা ওয়ার্ল্ডকে, কিন্তু কারা করছে এটার পিছনে, এবং ক্ষমতায় কারা, ক্ষমতায় নাই কারা। আপনি দেখেন আলটিমেটলি কার ইন্টারেস্ট আমরা সার্ভ করার চেষ্টা করছি। ফাইন, এরপর পর চলে আসলো সারা দেশে ন্যারেটিভ কিন্তু স্টিল সেম। 2005 দেশব্যাপী জেএমবির ভয়াবহ, বিএনপি সরকার তখন ট্রিমেন্ডাস রকম একটা টার্মাটাল সিচুয়েশন, এবং বিএনপি ডেডিকেটেডলি ট্রাই করছিল যে কোনো মূল্যে এটাকে অ্যাড্রেস করার জন্য, বিকজ তারা জানতো বা ইন্টেলিজেন্স সোর্সের খবর আসছিল এটার পিছনে কারা বা কোথাকার হাত রয়েছে। সো বিএনপি ওয়াজ ট্রাইং হার্ড ফর, এবং বিএনপির তখন স্ট্রং পলিসি ছিল যে কোনো মূল্যে কোনোভাবেই যেন বাংলাদেশকে তারা টেররিস্ট প্রন কান্ট্রি হিসাবে এস্টাবলিশ করতে না পারে।
বাট আলটিমেটলি সেই ঘটনা কিন্তু দেখেন 1/11 বেনিফিশিয়ারি কোথায় আসলো, আমাদের চলে আসলো 2008 নির্বাচন, রাইট? এবং ওই নির্বাচনটা কিভাবে হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা সবাই জানে কম বেশি। ওখানে তখন ওই শেখ হাসিনা এগ্রি করে ফেললেন যে ঠিক আছে আমি তোমাদেরকে একটা সেফ এক্সিট দিয়ে দিব। ব্যাপারটা আসছে কিন্তু সব সেফ এক্সিট দিয়ে দিব, ম্যাডাম কম্প্রোমাইজ করেননি। খালেদা জিয়া তখন এই বিষয়ে কখনোই ছাড়বে না, উনার স্ট্রেট পার্ট মেসেজ ছিল 1/11 পরবর্তী সময়ে যদি কোনো ধরনের কোনো অফিসারদের বা প্রশাসনে যারা থাকবে তাদের যদি কোনো বিতর্কিত ভূমিকা থাকে, দুর্নীতি থাকে, কোনো কিছুকে আমি মাফ করব না, সেটাকে আমরা পর্যাপ্তভাবে বিচার আওতায় নিয়ে আসবো। সো এখন বুঝতেই পাচ্ছেন আলটিমেটলি কেন ওইদিকে মোড় গুলো, এবং এইটাই ছিল ভারতের অভীষ্ট লক্ষ্য। ঠিক আছে, এক্স্যাক্টলি চলে আসলো। এরপরে যেটা শুরু হলো, এখন আমি আসবো মূল পয়েন্টে, যাতে করে ছাত্ররা বুঝতে পারে বিএনপির রোলটা কি ছিল, গত 15 বছরের রোলটা কিভাবে কি ছিল, এবং এরপরও যে বিএনপি নামক দলটি এখনো যে বাংলাদেশে অবস্থান করতে পারছে এটা তাদেরকে বুঝতে হবে। তাদের উপর দিয়ে কি স্টিম রোলার এবং কি প্ল্যানিংটা গিয়েছিল, বোথ ওয়েতে প্ল্যানিংটা ছিল। তখনই মূল পরিকল্পনা আসলো। আবারও সেম, প্রথম হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনী, ওই 75-এর কথা মনে করে। অর্থাৎ এই সেনাবাহিনীকে যদি আমরা দুর্বল করতে পারি, কাবু করতে পারি, বিতর্কিত করতে পারি, তাহলে খুব সহজেই সম্ভব আমাদের সমস্ত ক্ষেত্রে প্রবেশ করবার। ঠিক একই সূত্র ধরে 25শে ফেব্রুয়ারি ঘটনা হলো। 25শে ফেব্রুয়ারি ঘটনার পর থেকে যে সমস্ত অফিসার যারা কথা বলতে চেয়েছে, কোনো ন্যায় নীতির তোয়াক্কা না করে ওই সমস্ত অফিসারদেরকে বরখাস্ত, অর্থাৎ সেনাবাহিনীকে করে ফেলা হলো একটা মেরুদণ্ডহীন সেনাবাহিনীর মতো। তুলনামূলকভাবে এই আপেক্ষিক চিত্রে সেটাই দাঁড়ালো, অফিসাররা সাহস করে কথা বলতে পারে না, চারিদিকে অফিসারদেরকে দুর্নীতি পরায়ণ করে। এখন সব অফিসারকে বা পুরো বাহিনীটাই যে করাপ্টেড হয়েছে, আই উইল নেভার এগ্রি দ্যাট। এখানে ফিউ এলিমেন্টসকে তারা নিয়েছে, এবং ওই ফিউ স্মল এলিমেন্টসের মেবি 0.005% হবে, তাদের জন্য আজকে সমগ্র সেনাবাহিনী কিন্তু বিতর্কিত খাতায় ওই অবস্থানে। যাই হোক, এরপর পরে যখন এটা হয়ে গেল, তখন চলে আসলো ওই মাস্টার প্ল্যানটা, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জামাতকে নিশ্চিহ্ন করা, রাজনীতি থেকে কমপ্লিটলি এলিমিনেশন, এন্ড দেন নেক্সট আসবে 21শে আগস্টের মাধ্যমে বিএনপি নামক জাতীয়তাবাদের যে দলটা তাকে কমপ্লিটলি, এবং সেই কারণে পুরো প্ল্যান তারা রচনা করে ফেললো জনাব তারেক রহমানের বিরুদ্ধে, কমপ্লিট দি ক্যারেক্টার অ্যাসাসিনেশনস। এবং দে হ্যাভ বিন ট্রাই, এবং এখন পর্যন্ত তারা সেই জিনিসটা জনাব তারেক রহমানকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকে নিয়ে গেল। আমি কিন্তু এই গেমটা কোনোদিনই বুঝতে পারতাম না যদি না তারা আমাকে এইভাবে করে নিয়ে গুম করে 3 দিন তাদের কাস্টডিতে রেখে টর্চার করে না বলতো যে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার নাম সাক্ষীতে বলতে আপনার অসুবিধা কোথায়। আচ্ছা, এখানে এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্ট নাই, কিছুই জানি না। সেখান থেকে কিন্তু আমার প্রথম হলো যে why they are asking me these things, I am not a criminal। ব্যাপারটা কিন্তু সেইখান থেকে উদ্ভব হয়ে আসলো। এই কিন্তু বুঝতে পারলাম তাদের মাস্টার প্ল্যান বা মাস্টার গেমটা। এরপর থেকে আমি তো বেসিক্যালি রাজনীতিবিদ না, সামরিক বাহিনীতে কাজ করে আমার আগ্রহটা তৈরি হয়ে আসলো আমার দেশের প্রতি, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। এট দ্য এন্ড অফ দ্য ডে উই স্যাক্রিফাইস আওয়ার ইউথ ফর দি কান্ট্রি। অসংখ্য ধন্যবাদ মেজর কনক, আপনি আসলে থাকুন আমাদের সঙ্গে। আলোচনা চমৎকার শুনছিলাম, সময়ের স্বল্পতার জন্য এগিয়ে নিতে পারছি না। আমি বুঝতে পেরেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাই জনাব গোলাম মোস্তফা সাগর, যে বিষয়টি আলাপ করছিলাম নির্বাচন প্রসঙ্গে, জনাব মনিরুল ইসলাম কনক অবশ্য খুব লম্বা ইতিহাস ধরেই আলাপ করলেন। যেটি বলছিলাম যে নির্বাচন নিয়ে বিতর্কটা আসলে কেন তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যেমন আজকেও যখন আমরা কথা বলছি তখন আমি একেবারে স্পষ্ট করেই বলি, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা নির্বাচন তড়িঘড়ি করে করতে চায় তাদের হাতে হয়তো টাকা আছে, মাস্তান আছে, তারা ভোট কেড়ে নিতে পারবে বা আদায় করে নিতে পারবে, সেজন্যই এই বিরোধটা কেন তৈরি হচ্ছে এভাবে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে আমার এই কথাটা উত্তর দিতে হচ্ছে। জামাত ইসলামের লোকরা বলে আমাদের কাছে প্রচুর টাকা আছে, আমরা টাকা দিয়ে ভোট কিনে নিয়ে আমরা নির্বাচন তড়িঘড়ি সরাসরি হয়তো বলেন, ইঙ্গিত করে বলছে, যেভাবে বলছে বুঝতে তো সমস্যা হয়নি। তো এটা যদি তারা বলে অত্যন্ত দুঃখ বেদনাদায়ক। কারণ মজলিস ভাই, আমরা এই 15 বছর 16টা বছর জীবন থেকে চলে গেছে। এই 15-16 বছর আপনারা দেখেছেন কিন্তু আমাদের ছেলেপিলারা, আমাদের নেতাকর্মীর দান খেতে, পাট খেতে, বিভিন্ন আর এমনও সময় গেছে মজলিস ভাই নিজের আত্মীয়র বাসায় গিয়ে থাকতে চাইলে থাকতে দিত না, কারণ যদি কোনো সমস্যা হয়।
তা আমরা যদি আমাদের কাছে এত টাকা পয়সা থাকতো, মানে এত টাকাকারী যদি আমাদের থাকতো, তাহলে তো আমরা মানে আরাম আয়েশ করে দিন যাপন করতাম। আমরা তো আন্দোলন সংগ্রাম করে মাঠে ময়দানে ছিলাম। এখন তাদের যে কথাটা অ্যাকচুয়ালি ওই যে কথা আছে না, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, তাদের ব্যাপক টাকা পয়সা নিশ্চয়ই আছে। তারা বিভিন্ন সময় অনেক গভর্নমেন্টের সাথে লিয়াজো করেও তারা টাকা পয়সা নিয়েছে। যেমন আপনি মনে করা উচিত, আমি তাদেরকে কটাক্ষ করে বলতেছি না, তাদের স্মরণ করার জন্য বলছি। 86-এ এরশাদ বিরোধী আন্দোলন আমরা সম্মিলিতভাবে সবাই করতেছিলাম, কিন্তু সেদিন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার নেত্রী পরিষ্কার বলেছিল এরশাদের অধীনে আমরা নির্বাচনে যাব না। ঠিক শেখ হাসিনাও বলেছিলেন, অন্যান্যরাও বলেছিলেন। কথা শেষ না হইতেই শেখ হাসিনা কিন্তু এই জামাতকে কোলে করে নিয়ে এরশাদের অধীনে, অনেকে বলে কি লং ড্রাইভ এই সেই ইত্যাদি, আমি এটা বলতে চাই না, জামাতকে কোলে করে নিয়ে কিন্তু এরশাদের নির্বাচন চলে গেলো। সেখানেও তাদের একটা ভাগ বটার ছিল, শেখ হাসিনার সাথে একটা ভাগ বটার ছিল। সেটি তো অনেক আগের কথা। ইয়েস, আগের টাকা তাদেরকে তো অনেক মানে তাদেরও তো ত্যাগ রয়েছে। ত্যাগের কথা অবশ্যই বলতে, ত্যাগ তো অবশ্যই আছে, তাদেরও তো একটা পুঁজি অনেক আগে হয়ে গেছে, হয়তো সেই কারণে তারাও ভাবে। কিন্তু আসলে কি আমরা তো কখনই শেখ হাসিনার সাথে কোনো সরকারের সাথে আপোষ করিনি, এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আপোষ করিনি, হাসিনার সাথে আপোষ করিনি। 6 মাসে আপনাদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে প্রতিষ্ঠিত আপোষের নেত্রী। এটা তো এইভাবে হয় নাই, এটা ত্যাগের বিনিময়ে তিলে তিলে গড়ে উঠেছে। এই বৈষম্যবিরোধী ছাত্র নেতারও সেই সেনা কি জানি এটা সেনাকুঞ্জে এরা কিন্তু বলেছিল, নেত্রী আপনি আমাদের প্রেরণার উৎস, কারণ আপনার আপোষের নেতৃত্ব আমাদেরকে অনেক প্রেরণা দিয়েছে। এটা তো সেই নেতৃত্ব দল আমরা করি। তো কাজেই আমার মনে হয় জামায়াতের ভাইরা যেসব কথাবার্তা বলছে, আমি মনে করি তাদের এইসব থেকে অনেক দূরে আসা উচিত। কারণ ময়লা যত নাড়াচাড়া করবেন গন্ধ কিন্তু তত বের হবে। আমরা চাই না সেই দিকে যাইতে, আমরা কিন্তু সহনশীলভাবে রাজনীতি করতে চাই, আমরা মিলেমিশে রাজনীতি করতে চাই। ফ্যাসিস্টকে বিদায় করেছি নতুন করে বাংলাদেশে কলহ বিবাদ করার জন্য নয়, আমরা সবাই মিলেমিশে থাকবো। স্বাধীনতা সার্বভৌমত্ব সম্বন্ধে আমাদের সেনাপ্রধান গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন। জামায়াত প্রসঙ্গে যদি আমরা বলি, তারা কেন নির্বাচন চাইতে দেরি করছেন বা আপনারা? আমি একটু শেষ করি। স্বাধীনতা সার্বভৌমত্ব সম্বন্ধে একটা কথা এসেছে, আমাদের সকলে মিলেমিশে কিন্তু এই রাষ্ট্রে থাকার কথা, নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছাড়া তো আর উনি বলেন নাই। তো সেই কারণে আমি জামায়াত ভাইদেরকে অনুরোধ করব যে কে কি বলে যায় আপনারা এটি বলবেন না, কারণ আপনারা জানেন স্বাধীনতা বিরোধী লোক আপনারা। আমরা কিন্তু বলি না এটা আওয়ামী লীগ বলেছে, আমরা কিন্তু বলি না আপনাদেরকে, কারণ আপনারা বিগত কতগুলো নির্বাচনে শুধু আমাদের সাথে নির্বাচন করেছেন সেইবারে কিছু সিট পেয়েছিলেন এবং আমরা আপনাদেরকে মন্ত্রীও দিয়েছিলাম। আপনারা ভুলে গেছেন? এটা তো মানে কথার কাজের সাথে মিল না থাকলে তাদেরকে মোনাফেক বলা হয়। আমি তাদেরকে কিন্তু মোনাফেক বলছি না, জামাতকে আমি মোনাফেক বলছি না, বাট তাদের আচরণটা কিন্তু মোনাফেকের মতন। তাই আমি তাদের অনুরোধ করব যে আপনারা এইসব কথা বলবেন না। জাতি কিন্তু এখন অনেক সচেতন। 15 বছর অন্য অত্যাচার শিকার শুধু আমরা হইনি, এদেশের সাধারণ জনতা হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, শ্রমিক জামাত ইসলামও হয়েছে, জামাত ইসলামী নেতাদের ফাঁসি হয়েছে। এটা তাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আপোষহীন রাজনীতি না করে আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করে রাজনীতি করতে গিয়ে আজকে তাদের অবস্থাটা কি হয়েছে। তা আজকে তারা এটা কিভাবে বলে, তারা তড়িঘড়ি বলতে কোনো শব্দ নেই, তো তড়িঘড়ি কোনো নির্বাচন নেই। আমরা তো অবশ্যই বলছি যে সংস্কারগুলো না করলে হয় না, সেই সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কার অবশ্যই করে একটা নির্বাচন দিতে হবে। কেন? মূল জায়গায় আপনারা প্রত্যাশা করছেন ক্ষমতায় যাবেন, অনেকেই বলছেন না, কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিতর্কিত নানা রকম কর্মকাণ্ড, সেগুলোর জবাব কিভাবে দেবেন? সেটা আসতেছি। তো এই যে নির্বাচন, এই দেশের মানুষ কিন্তু একটা অনেক আকাঙ্ক্ষিত একটা নির্বাচন, কারণ দীর্ঘদিন যাবৎ মানুষ, এবং নির্বাচনেই কিন্তু শেখ হাসিনাকে মূল টার্গেট করা হয়েছে ওনার। যদি হাসিনার সাথে আমরা লিয়াজো করে ব্যালেন্স করে রাজনীতি করতাম, যদি আমরা নির্বাচনে যেতাম, আজকে কিন্তু এই বড় বড় কথা এই বাংলাদেশে কি করতে না, এই বিষয়টি একেবারে ঠিক আছে না। কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে বিতর্কিত কর্মকাণ্ড অ্যাকচুয়ালি একটা বৃহৎ দল, বঙ্গোপসাগর একটা বৃহৎ দল, সেখানে এক কোনায় কে থাকে, আরেক কোনায় কে থাকে, মাঝখানে কে থাকে, এটা কিন্তু ভালো করে ফাইন্ড আউট করা যায় না। আপনাদের দায় নাই? শিওর 100বার দায়। যদি দায় না থাকতো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলি, এই 6 মাসে উনি যে স্টাইলে এই জাতির উদ্দেশ্যে, দলের আমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যেই স্টাইলে উনি বক্তব্য রাখছেন, আপনারা সকলে অবগত আছেন। আমার তো আপনারা সেই মেসেজ নিচ্ছেন আপনারা?
মানে আপনারা বলতে আমি বলতে চাচ্ছি যে Yes, তৃণমূলের yes, yes, নেতাকর্মী- আমরা নিচ্ছি। যদি না নিতাম এই পর্যন্ত প্রায় 2000 উপরে লোকে আপনারা বলছেন অজু করে তার নাম নিতে হবে। না ওইটা আসলে এটা তার এটা অনেকের কি আবেগের বহিঃপ্রকাশ? অনেকের আমার আসলে মেঠো বক্তৃতা। ওইটা আমার চেয়ে অনেক বড় নেতা বলছে, আমি ওনার সম্বন্ধে কিছু বলতে চাই না। উনি হয়তো এটা স্লিপ অফ টাংও হতে পারে বা যে কোনো কারণ হতে পারে, কিন্তু আমাদের যে বিতর্কিত কথাটা বলছেন, দেখেন আজকে তারেক রহমান আমাদের নেতা, উনি দীর্ঘদিন যাবত দেশের বাইরে আছেন। যতই জানুক প্র্যাকটিক্যাল অনেক কিছুই তার কিছুটা হলেও তো সমস্যা হয় বা তো অস্বীকার, কিন্তু অনেক কিছু জানেন। উনি জানেন এমন কিছু বাকি নাই, সব জানেন। আর জানে দেখি আজকে বাংলাদেশ 2 থেকে 2,500 নেতাকর্মী আমরা বহিষ্কার করেছি। এটাও তো আপনার অবগত আছেন। এই যে আমাদের দায়িত্বটা কি সাংগঠনিক ব্যবস্থা না, আমার কিন্তু দায়িত্ব, আমি তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, নির্বাহী ক্ষমতা তো আমার কাছে নেই, আমি তো আইন প্রয়োগকারী সংস্থারে বলতে পারবো না তাদেরকে ধরো। আমাদের দায়িত্ব, আমরা তাদের দল থেকে বহিষ্কার করেছি। না, বহিষ্কার করার পরে তাদেরকে কি আইনের হাতে সোপর্দ করলে কোনো প্রকার ব্যবস্থা? আমি কিভাবে না, আপনারা কি প্রতিবাদ সেই ব্যাপারে না, প্রশ্ন আসে না। আমরা পরিষ্কার বহিষ্কারের সাথে সাথে পরিষ্কার বলে দিই, তাদের কোনো দায়িত্ব এই দল বহন করিবে না। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা সেটিও চাইবো, কারণ গণমাধ্যমে অনেক এসেছে যে বিগত সরকারের আমলেও যারা ছিল, একেবারে কিছু হয় না। যদি না হইতো তাহলে তো চেয়ারম্যান স্যার আমাদের তারেক রহমান তো বলে নাই যে বিএনপির কতিপয় লোকের জন্য মানুষ অখুশি। অকপটে আমরা সত্য কথা বলি, কারণ আমরা জাতীয়বাদী শক্তির পক্ষ লোক, আমরা মিথ্যা কথা বলে দেশের রাজনীতি করবো না। ধন্যবাদ। আমার নেতা তারেক রহমান খালেদা জিয়া সত্যের উপরে রাজনীতি করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু যাব জনাব শরীফুজ্জামান শরীফ, যে বিষয়টি বলছিলাম, এই যে মতপার্থক্যের কথা বলছি, এই বিভেদটা আখেরে কোথায় নিয়ে যাবে যদি এই বিভেদটা আরও বাড়তে থাকে, যে অবস্থা তৈরি হয়, যেটি বলা হচ্ছে যে ষড়যন্ত্রও তো চলছে ঘরে বাইরে। ধন্যবাদ। গত পরশুদিন আমাদের সেনা প্রধানের যে বক্তব্যটা খেয়াল করেছেন, যে তিনি ডোমেস্টিক ইস্যুর পাশাপাশি সার্বভৌমত্বের কথা বলেছেন, যার সাথে বহির্বিশ্বের কিন্তু সম্পর্কটা আছে। তো এর ভেতর থেকে তিনি যে জায়গায় অবস্থান করছেন, এর বাইরে তাকে আর খুব বেশি কিছু বলার প্রয়োজনও নেই, সম্ভাবনা। কিন্তু আমাদের এই জায়গাটায়, এই যে বিরোধের জায়গাটা কি কমে এসেছে? না। ঠিক গত পরশুদিন বগুড়াতে মাহমুদুর রহমান মান্নাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, এবং সেখানকার বিএনপির সভাপতি এবং সেখানের জামাতও তাদের সঙ্গে ছিল, সেখানকার সাবেক এমপি শাহাদুজ্জামান মেবি, বগুড়ার শিবগঞ্জে। গত 15 বছরে মাহমুদুর রহমান মান্নাকে আমি পছন্দ করি না, অপছন্দ করি, তার রাজনীতি অপছন্দ করি, কিন্তু শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তার কন্ট্রিবিউশন সেখানকার নেতারা কি জানেন না? জানেন, নিঃসন্দেহে। নিশ্চয়ই এই যে নেতাদের এই যে অ্যাটিচিউড, এটা বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে এটি মানবেন না, এবং সম্ভবত তাদের বিরুদ্ধে হয়তো অ্যাকশনও নেবেন। কিন্তু আপনি যখন এই ধরনের সিদ্ধান্তটা মিডিয়ায় আসে, স্বাভাবিকভাবে যাদেরকে আপনি পরাজিত করেছেন তারা খুশি হন, এবং তাদের জন্য ক্রমশই স্পেস তৈরি হয়। রাইট। আপনি এই যে আমাদের যে বিভাজনের সুযোগটা তো আপনি দিচ্ছেন। ভাই বললেন, আমি ইতিহাসের দিকে যাব না, আমাদের এখানে আমি কি মনে করি জানেন, আমাদের এখানে এখন আর প্রকৃতির কারণে ফুল ফোটে না। আমাদের এখানে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা যদি চান তাহলে ফুল ফোটেন। আমাদের এখানে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা যখন চান তখন ফেনীতে বন্যা হয়, আর যখন চান না তখন কুড়িগ্রাম, রৌমারীর ওই অঞ্চলে, লালমনিরহাটে খরায় কৃষক ধান চাষ করতে পারেন। অর্থাৎ অনেকগুলো বিষয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা এখানে জড়িয়ে গেছে, এবং সেই কারণে আপনি দেখেন গত 6 মাস ধরে একটা প্রবণতা, চীনমুখী একটা প্রবণতা আছে। আমি গত 15 বছরে শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে আমি মনে করি চীনের একটা বিরাট ভূমিকা আছে। আমি মনে করিয়ে দেই, 18 সালের যে 5 জানুয়ারি রাতের বেলার যে ভোট, সেই ভোটের পরে 7 জানুয়ারি চীনের রাষ্ট্রদূত সবার আগে গিয়ে শেখ হাসিনাকে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফুল দিয়েছিলেন। সেই চীন গত 5 আগস্টের পর এখন আপনি দেখছেন বাংলাদেশের সমস্ত নেতারা চীনে যাচ্ছেন। গত 15 বছরে 20টা ডিসি, 40টা এসপি, 100টা টিওনো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে যতটুকু সহযোগিতা করেছে তার থেকে বেশি সহযোগিতা করেছে চীন। অথচ আজকে ওই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টর ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেই কারণে সুরসুর করে সব অন্যান্য জায়গায় লালমনিরহাটের ডিসি, কুড়িগ্রামে এসপির ব্যাপারে আপত্তি আছে, কিন্তু চীনের ব্যাপারে কোনো আপত্তি নেই, সব চলে যাচ্ছে। তো আমি মনে করি যে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করছে,
কেউ পরিকল্পিতভাবে নষ্ট করছে। কিন্তু সমস্ত ব্যর্থতা আপনি যদি 15 বছরের পতিত পলাতক স্বৈরাচারের উপরে চাপিয়ে দিয়ে আপনার ব্যর্থতা ঢাকতে চান, মানুষকে তত বোকা মনে করবেন না। অসংখ্য ধন্যবাদ। মানুষ এটা বিশ্বাস করে। মেজর কনক, আমরা একেবারেই শেষ প্রান্তে 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করেন। বেশি কিছু বলবার নাই এখন এই মুহূর্তে, আমি আগে অনেক সময় নিয়েছি, সংক্ষেপে বলবো যে আমার মনে হয় আমাদেরকে সেই সেম ব্লেম গেমের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা সেম এখন সেই একই ভাবে ব্লেম গেমের রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ি, তাহলে ফলাফল খুব একটা শুভকর হবে না। এখন একটা সুযোগ এসছে আমাদের দেশে নতুন ভাবে রাজনীতিকে উপস্থাপিত করবার জন্য, এখন আর সেই দিন নাই। আমি শুধু একটা জিনিস উল্লেখ করলাম আমার অ্যানালাইসিসে, গত 7 মাসে জনাব তারেক রহমান, অর্থাৎ যেটা বললাম যে তারা আগে যেটা চেয়েছিল যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাকে সমূলে বিনষ্ট করবার জন্য, অথচ গত 7 মাসে উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রাজনৈতিক মন্তব্য করছেন, গাইডলাইন দিচ্ছেন দলকে, নতুন আশার আলো দেখাচ্ছেন, কিন্তু বাস্তবতার আলোকে এখন পর্যন্ত উনার কোনো একটি কথা বা বার্তাতে কোনো বিতর্কের কি অবকাশ হয়েছে? এইখান থেকে কি কোনো ইন্ডিকেশন কি পাওয়া যাচ্ছে না? বা উনি যে মেসেজগুলো দিচ্ছে বর্তমানে রাজনৈতিক যে দূরদর্শিতার পরিচয় দিয়ে যে কথাগুলো দিচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যেহেতু দেশে অবস্থানরত রাজনীতিবিদ এবং নেতাকর্মী যারা রয়েছে উনার মেসেজটা ঠিক মতো ইন্টারপ্রেট করতে পারছে না বা মানে উপলব্ধি করতে পারছে না, সেই কারণে কিছুটা হয়তো ব্যত্যয় ঘটছে, কিছুটা বিচ্যুতি ঘটছে। বিশাল একটা দল বিএনপি, এটাকে কিন্তু সবাই বুঝতে হবে। আজকে নির্বাচন হোক, আপনি খালি দেখেন বিএনপির জন্য একটা কনস্টিটিউয়েন্সির জন্য 30 জন 40 জন ক্যান্ডিডেট পাওয়া যাবে, কিন্তু বাকি দলগুলোর জন্য খুঁজে একটা ক্যান্ডিডেট বের করা দুষ্কর হয়ে যাবে। তো তাইলে যখন একটা কনস্টিটিউয়েন্সির জন্য 30 জন 40 জন ক্যান্ডিডেট হবে, তখন সবাই তো যাবে, কারণ সবাই যাবে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের। ঠিক সেইখানে কিন্তু মত পার্থক্য, মতভেদ, ব্লেম। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।